আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারকে ধাওয়া দিল ইরান। আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো এবং তা খুবই প্রয়োজন। ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয় বললেন জামায়াতে ইসলামী। ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের, আইসিসির ক্ষতি ৬,০০০ কোটি টাকা। সর্বশেষ জানাবো নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্ব আরোপ সেনাপ্রধানের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারকে ধাওয়া দিল ইরান। ওমানের উত্তরে হরমুজ প্রণালীতে ইরানের কয়েকটি গানবোট একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারকে ধাওয়া করার অভিযোগ তুলেছে মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড। প্রতিষ্ঠানটির দাবি, জাহাজটি ইরানের অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশ করেনি। জাহাজটি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ছিল। পরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ সেটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেয়। মঙ্গলবার রাতে এক মার্কিন কর্মকর্তা বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম গার্ডিয়ান। মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানায়, স্টেনা ইম্পেরেটিভ নামের ট্যাঙ্কারটির কাছে ইরানি নৌযানগুলো পৌঁছে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে। তবে ট্যাঙ্কারটি গতি বাড়িয়ে এগিয়ে যায় এবং যাত্রা অব্যাহত রাখে। পরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ সেটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেয়। এর আগে যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, ওমানের উত্তরে প্রায় ১৬ নটিক্যাল মাইল দূরে সশস্ত্র নৌযানের একটি দল একটি জাহাজকে আটকের চেষ্টা করে। তবে তারা জাহাজ বা সংশ্লিষ্ট নৌযানের পরিচয় প্রকাশ করেনি। সংস্থাটি বলেছে, ঘটনাটি হরমুজ প্রণালীর ট্রাফিক সেপারেশনের স্কিমে ঘটেছে এবং বিষয়টি তদন্তাধীন। অন্যদিকে ইরানের আধার সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানায়, ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে একটি জাহাজ প্রয়োজনীয় আইনি অনুমতি ছাড়া ইরানের জলসীমায় ঢুকে পড়েছিল। সতর্কবার্তা দেওয়ার পর সেটি এলাকা ছেড়ে যায় এবং কোনো বিশেষ নিরাপত্তা ঘটনা ঘটেনি। আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো এবং তা খুবই প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরোয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। পোস্টে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিটি আটক হওয়ায় তিনি এখন ন্যায় বিচারের অপেক্ষায় আছেন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে এই ধরনের আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন। পোস্টে জামায়াতে আমির বলেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি যেখান থেকে হ্যাক হয়েছিল সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি এখন ন্যায় বিচারটাও পাবো এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে। আশা করি এখান থেকেই অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ। এর আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগে সরোয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। অভিযান চলাকালে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এই ডিভাইসগুলো থেকে হ্যাকিং সংক্রান্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয় বললেন জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে একের পর এক সাইবার হামলার শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। দলটির দাবি, ভারতের তৈরি একটি ম্যালওয়্যার বঙ্গভবনের সরকারি ইমেইল ব্যবহার করে ছড়ানো হয়েছে, যার মাধ্যমে এসব হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলটির কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি জানান, গত ৩১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। একই পোস্ট পড়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক পেজ হ্যাক করে শেয়ার করা হয়। পরে বিষয়টি শনাক্ত করে জামায়াতের আইটি টিম দ্রুত অ্যাকাউন্টগুলো রিকভার করে এবং পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর বিএনপি সহ জামায়াত বিরোধী বিভিন্ন পক্ষ ব্যাপক প্রচারণা চালায়। এর মধ্যে আবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে আমিরের পোস্টের পক্ষে একটি মনগড়া ব্যাখ্যা দিয়ে পোস্ট করা হয়।
বিষয়টি রাত 9:30টার দিকে ধরা পড়ে এবং দ্রুত পোস্টটি মুছে ফেলা হয়। পরে রাত 11টার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তিনি বলেন, এসব হ্যাকিংয়ের ঘটনায় এবার শুধু সাধারণ ডায়েরি নয়, সাইবার আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম দাবি করেন, বঙ্গভবনের সরকারি ইমেইল ঠিকানা ASSISTANTprogrammer@bangabhavan.gov.bd থেকে জামায়াতের কেন্দ্র ইমেইলে একটি ম্যালওয়্যারযুক্ত বার্তা পাঠানো হয়। একই মেইল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত সহ আরও কয়েকটি ঠিকানায় পাঠানো হয়েছিল। তিনি বলেন, ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে প্রথম অরিজিন মেইলবক্স ছিল bcc.gov.bd এবং সার্ভার ছিল বঙ্গভবন.gov.bd এ। বিভিন্ন স্তর অতিক্রম করে এটি শেষ পর্যন্ত রিসিপিয়েন্টদের কাছে পৌঁছায়। ইতোমধ্যেই কতগুলো ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ফিশিং ম্যালওয়্যারটি বিশ্লেষণ করে জানা গেছে এটি ভারতের তৈরি বলে দাবি করেন তিনি। তার ভাষায় পার্শ্ববর্তী দেশ ভারতেই ম্যালওয়্যার তৈরি হয়ে পরে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের সঙ্গে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের। আইসিসির ক্ষতি 6,000 কোটি টাকা। একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত যে শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট অর্থনীতিতে বড়সড় ঢেউ তুলতে পারে, সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই বাস্তবতাই সামনে এনেছে। জাতীয় দলের প্রেসার মোস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল এর একটি সিদ্ধান্ত এখন কেবল ক্রিকেট নয়, কূটনীতি ও বাণিজ্যিক স্বার্থের আলোচনাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিলামে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিলেও পরে তাকে ছেড়ে দেয়। এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক চাপ ছিল এমন আলোচনা বিভিন্ন মহলে রয়েছে। ফলে মোস্তাফিজের চুক্তির পুরো অর্থই কার্যত লোকসান হয়েছে বলে ধরা হচ্ছে। তবে ঘটনাটি এখানেই থেমে থাকেনি। এই ইস্যুকে ঘিরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেট সম্পর্কের টানাপোড়েনের কথা সামনে আসে। এর জেরে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়। যে টুর্নামেন্ট আয়োজনের কথা ভারত ও শ্রীলঙ্কায়, পরিস্থিতি আরও জটিল হয় যখন পাকিস্তানও প্রথমে বিশ্বকাপ বর্জনের হুমকি দেয়। যদিও পরে তারা জানায় পুরো টুর্নামেন্ট নয়, কেবল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। মোস্তাফিজের ব্যক্তিগত আর্থিক ক্ষতি যেখানে 9 কোটির কিছু বেশি, সেখানে এই সিদ্ধান্তের প্রভাব আন্তর্জাতিক ক্রিকেটের বাণিজ্যিক কাঠামোয় অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। আধুনিক ক্রিকেট কেবল মাঠের লড়াই নয়, এখন এটি সম্প্রচার, বিজ্ঞাপন, স্পন্সরশিপ, ডিজিটাল কন্টেন্ট এবং বৈশ্বিক দর্শক সংখ্যা নির্ভর বিশাল শিল্প। নির্বাচন ঘিরে নিরপেক্ষতা, ধৈর্য ও পেশাদারির ওপর গুরুত্ব আরোপ সেনাপ্রধানের। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার 4 ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে শরীয়তপুর প্রদর্শনকালে তিনি একথা বলেন। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনী প্রধান শরীয়তপুর জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রদর্শনকালে তিনি ইন-এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। শরীয়তপুর জেলা পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডো, জেনারেল অফিসার কমান্ডিং 9 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া এবং সেনা সদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বৃন্দের পাশাপাশি অসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।